আরো কয়েকজন এগিয়ে আসে, সাথে সাথে আরশিলকে গাড়িতে উঠিয়ে নেয়। কলিজা কেঁপে উঠছে পায়রার, অন্তঃস্থলে ধুকধুকানির মাত্রা বেড়ে যায়। গাড়িতে চলতে শুরু করলে পেছন ছুট লাগায় সেও, কিন্তু কিছু দূর যেতেই রাস্তার বসে পড়ে। আরশিলকে নিয়ে গেছে ভাবতেই হাত দ্বারা মুখ ঢেকে ফুপিয়ে উঠছে। আরশিলকে ছেড়ে দিন, ফিরিয়ে দিন আমার কাছে প্লিজ। ওকে নিয়ে যাবেন না। হাহাকার বেরিয়ে আসে অভ্যন্তর থেকে, তার গলা ফেটে যাচ্ছে, চোখের কার্নিশে বেয়ে অজরে অশ্রুরা গড়িয়ে পড়ে। ঈশিতা পাশ থেকে ছুটে আসে, তার চক্ষুতে অশ্রুসিক্ত, মুখশ্রীতে জমে আছে আতঙ্ক। এসে পায়রার কাঁধ হাত রাখে। শান্ত হও ভাবি, এক্ষুনি পাশেই জানাচ্ছি, ভাইয়াকে আমরা ফিরিয়ে আনবই। শান্ত হতে পারে না পায়রা, সারা মুখশ্রী মলিন বর্ণ ধারণ করে। আগে যদি জানতো এমন কিছু হবে তাহলে কখনোই আরশিলকে নিয়ে বের হতো না। কে নিয়ে গেল মানুষটাকে? যদি তার কোনো ক্ষতি করে দেয়, মুহূর্তে পায়রার ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে শুরু করে। পুনরায় অশ্রুসিক্ত হয়ে পড়ে নেত্রপলক। ঈশিতা করুণ দৃষ্টি নিক্ষেপ করে, কিছু বলার শক্তিটুকু পায় না। গাড়ি এসে থামে পরিত্যক্ত বাড়ির সামনে। পরিবেশটা অত্যাধিক নিস্তব্ধ, কেমন ভুতুড়ে গা ছমছমে ভাব আছে। লোকগুলো আরশিলকে টেনে বের করে আনে, ভেতরে নিয়ে গিয়ে একটা কক্ষে চেয়ারের সাথে বেঁধে দেয়। একটা পুরনো চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে আরশিল, চোখে কালো কাপড়, মুখে কষ্টে দিয়ে আটকানো, হাত পেছনে বাঁধা। পাশে তিনজন লোক দাঁড়িয়ে, তাদের মাঝে একজন কাউকে ফোন দিয়ে উঠছে। আপনারা কোথায়? যাকে বলেছেন তাকে নিয়ে এসেছি। অপর পাশ থেকে কে কি বললো শোনা যায় না, কিন্তু মুহূর্তে লোকটার চক্ষুদার চকচক করে ওঠে। ওকে, দ্রুত আসুন আপনারা। আকস্মিক আরশিল কিছুটা নড়ে চড়ে উঠে, সকলের নজর গিয়ে ছ্যাকে সেদিকে। একজন সিগারেট টানতে টানতে বলে উঠছে, এই বেটা, নড়িস না, চুপচাপ বসে থাক। উচ্চারণ করে আরশিল। বাল্বের হলদেটে আলোয় আরশিলের ছটফটানি দিকে বাঁকা হাসে একজন। পাশে থাকা লোকটাকে বলে উঠছে, এর মুখটা খুলে দিত, দেখি কি বলতে চায়। মুখের স্কচ টেপ আর চোখের কাপড় খুলে দিতে বড় বড় করে নিঃশ্বাস নিজের মাঝে টেনে নেয় আরশিল, সাথে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। দৃষ্টি ঘুরিয়ে পুরো রুমটা একবার পর্যবেক্ষণ করে নেয়, তারপরেই দৃষ্টি গিয়ে থাকে লোকগুলোর পানে। নিমিষেই ভীত হয়ে যায় মুখশ্রী। আমাকে কেন এখানে এনেছো তোমরা? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। বাচ্চাদের মতো কথা শুনে ফ্রু কুচকে সামনের ব্যক্তিদের, পরে মুহূর্তে একে অপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। এই তুই কি আমাদের সাথে নাটক করছিস? তুই এমন বাচ্চাদের মতো কথা বলিস কেন? মলিন হয়ে যায় আসলে দৃষ্টি, চোখ পিটপিট করে পুনরায় দৃষ্টি দেয় প্রশ্ন করা লোকগুলোর পানে। তৎক্ষণাৎ প্রশ্ন করে, আমার বউ কই? এই পচলেকেরা, আমার বউকে কই লুকিয়ে রেখেছো তোমরা? এবার ওই লোকটার দৃষ্টি লোভাতুর হয়ে ওঠে, মনে পড়ে যায় পায়রার কথা। আরশিলের দিকে তাকিয়ে গমগমে কণ্ঠে বলে উঠছে, তোর বউটা তো একটা খাসামাল রে, কি সুন্দর দেখতে। আমার তো ইচ্ছে করছিল তোর সাথে ওটা কেউ তুলে নিয়ে আসি। আকস্মাৎ আরশিল মস্তক নুইয়ে ফেলে, চোয়াল দুটো মুহূর্তেই শক্ত হয়ে আসে, চক্ষুদয় ললাপ আকার ধারণ করতে থাকে, ফসা মুখ ছেয়ে যায় রক্তিম আভায়। আপন মনে বিড়বিড় করতে থাকে কিছু একটা নিয়ে। তাকে মাথা নুইয়ে ফেলতে দেখে একজন ব্যক্তি বলে উঠছে, কিরি, তুই দেখি বউয়ের কথা বলতেই চুপ মেরে গেলি। তুই দেখি পুরোই বাচ্চাদের মতো কথা বলিস। এত সুন্দর বউটাকে এমনি এমনি রাখাই দিবি? একদিন না হয় আমার কাছে পাঠাই দিস। মুহূর্তটা নিস্তব্ধ। আরশিল মাথা নিচু করে বসে আছে, কপালের শিরাগুলো ফুলে উঠেছে, চোয়াল শক্ত, চক্ষুদয় তখনও মেঝেতে নিবদ্ধ, কানে অনবরত বেজে চলেছে একটাই বাক্য, একদিন না হয় আমার কাছে পাঠাই দিস তোর বউকে। মুহূর্তেই ঢিলে হওয়া চেয়ারের বাঁধন ছিঁড়ে ফেলে আরশিল। সেই এক মুহূর্তেই গতিতে সবাই স্থবির, নেত্রযুগলে যেন আগুন জ্বলে উঠেছে। পরে দৃশ্যটা ঘটলো এত দ্রুত যে কেউ কিছু বুঝে উঠতে পারল না। সে লাফ দিয়ে উঠে দাঁড়ায়, এক মুহূর্তে পায়ে লুকোনো সেই ছুরিটা বের করে নিখুঁত নড়াচড়ায় সোজা সেই লোকটার মুখেই ঢুকিয়ে দিল। চামড়ার শব্দটা শোনা গেল তীক্ষ্ণ ছ্যাক করে। তারপর নিস্তব্ধতা। লোকটার চোখ বিস্ফোরিত, ঠোঁটের কোণ থেকে গল গল করে রক্ত বেরিয়ে এসে গাল বেয়ে গড়িয়ে পড়ছে। ছুরিটা দাঁতের ফাঁক থেকে আছে,
বেরো করতে পারছে না, ঢুকছেও না। লোকটার গলা দিয়ে বেরিয়ে আসে শুধু গড়গড় একটা শব্দ, এক নিস্তব্ধ গর্জন। আরশিল ধীরে ধীরে তার কানে ঝুঁকে ফিসফিস করে বলে, আমার বউয়ের নাম মুখে নিস না, আবার বলবি তো চিফ কেটে ফেলবো। রাত প্রায় 2টো। গুদাম খরচায় আবারও ঝলসে উঠেছে লালচে আলো। পুলিশ চেপে ঘেরা এলাকা, বাইরে লোকজনের কৌতূহলী ভিড়। ঘরের ভেতর একে একে প্রবেশ করেছে নিবিড় ফরেন্সিক টিম আর কাবুল। দুর্গন্ধে ভরে গেছে চারপাশ। ঘরের ভেতরে ভ্যাপসা গরমে দম বন্ধ করা পরিবেশ। মেঝেতে রক্তের দাগ শুকিয়ে বাদামি হয়ে গেছে, আর মাঝখানে একসাথে পড়ে আছে 4জন মরা দেহ। নিবিড়ের চোখের দৃষ্টি গাঢ় হয়ে আসে। গম্ভীর মুখে সবকিছু একবার দেখে নেয়। কয়েক সেকেন্ড চুপ থেকে মৃদু স্বরে বলে উঠছে, আরও কয়েকটা মার্ডার, এবারও প্যাটার্ন সেই একই রকম। কাবুল কিছুটা সময় নিয়ে সকলের নিঃশ্বাস চেক করে নেয়। অভ্যন্তর থেকে বেরিয়ে আসে একটা হতাশাজনক দীর্ঘশ্বাস। স্যার, এরা সবাই মারা গেছে, একটাও বেঁচে নাই। আর ওদের শরীরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, মনে হচ্ছে এক আঘাতেই কাজ শেষ। ফরেন্সিক অফিসার পর্যবেক্ষণ করতে করতে বলে উঠছে। সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে নিবিড় নিচু হয়ে পড়ে থাকা দেহগুলোর দিকে তাকায়। একজনের মুখে এখনো অল্প ছুরির দাগ, দাঁতের কাছে যেন কিছু ঠেকে আছে। চোখের পাতা আধ খোলা, মুখে কি কিছুটা ভয়, কি জানি, হয়তো আবার হয়তো না। চক্ষুদয় নামিয়ে ঘাড় নাড়ায় নিবিড়। মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। হাতগুলো খুনের তদন্ত একটু আগাতে পারেনি, কিভাবে যে কি করবে বুঝে আসে না। তারই মধ্যে এসে জুটেছে কিডন্যাপ কেস। ভ্রুযুগল খানিক কুঞ্চিত হলো, ললাটে স্পর্শ করে তা। কিডন্যাপের ব্যাপারটাও অদ্ভুত ধরনের। লোকটা নাকি মানসিক ভারসাম্যহীন, তাহলে একে কে কিডন্যাপ করবে? উদ্দেশ্যই বা কি? বিরক্তিতে মুখ তেতো হয়ে আসে কপালে। হাতের 2 আঙুল দ্বারা ম্যাসাজ করে কাবুলের উদ্দেশ্যে বলে ওঠে, আরশিল ফাইজান মির্জা নামের লোকটার কিডন্যাপের কোনো ইনফরমেশন পেয়েছো? না স্যার, তবে যে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল সেটার খোঁজ পেয়েছি, একটা পুরনো বাড়ির সামনে। কিন্তু বাড়ির ভিতরে কেউ ছিল না, শুধু একটা চেয়ার পেয়েছি। হয়তো লোকটাকে ওখানে আটকে রাখা হয়েছিল, পরে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। এক মুহূর্তে নীরবতা। হঠাৎ করে তীক্ষ্ণ হয় নিবিড়ের দৃষ্টি। তৎক্ষণাৎ ফিরে তাকায় কাবুলের দিকে। ওই বাড়িটার লোকেশন দাও, আর এখান থেকে চলো, বাকিটা অন্যরা দেখে নেবেন। বাইরে তখনও সাংবাদিকের ফ্ল্যাশ লাইট ঝলমল করছে। ভিড় ছেলে বেরিয়ে আসে নিবিড়। কাবুল গাড়ির দরজা খুলে নিবিড় বলে উঠছে, ফরেন্সিক টিমকে ওই বাড়িটায় পাঠাও, একটা ধুলোকণা যেন পরীক্ষা করা থেকে বাদ না যায়। কাবুল কিঞ্চিত মাথা নাড়ে। হঠাৎ তার ফোনের মেসেজ টোন বেজে উঠছে। ফোনের স্ক্রিন নজর দিতে সহসা চমকে উঠেছে। ঝটপট স্বরে বলে উঠছে, স্যার, এটা দেখুন। মোবাইল ফোনটা বাড়িয়ে দেয় নিবিড়ের দিকে। ফ্রিজুগল কুচকে সেদিকে নজর দিয়ে খানিক সময় নিয়ে তাকে থাকে নিবিড়। আবার সেও কিছুটা চমকে ওঠে। কাবুলের দিকে তাকাতে কাবুল কিছুটা উত্তেজনা মিশ্রিত কণ্ঠে আওড়ায়, স্যার, এরাই তো সেই খুন হওয়া 4 জনের মধ্যে 3 জন। এরা 3 জন যদি কিডন্যাপার হয়, তাহলে এদের খুন করলো কে? আর আরশিল লোকটাই বা কোথায়? 4 নম্বর লোকটা আবার আরশিল না তো? সবকিছু যত সহজ ভাবছি তার থেকে আবার জটিল হয়ে যাচ্ছে। নিকুশ কৃষ্ণ আধার ছেয়ে আছে ধরনী জুড়ে। তারাদের উপস্থিতি নেই। কিছুটা গুরুম গুরুম শব্দে ডেকে চলেছে অন্তরিক্ষ। বারান্দায় বসে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত সে। শূন্যতায় খা খা করে উঠে মন। আরশিলের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশদের কাছে জানানো হলেও তারা কোনো খোঁজ দিতে পারেনি। মানুষটা কেমন পরিস্থিতিতে আছে কে জানে। তার কোনো ক্ষতি করলো না তো আবার বক্ষ অভ্যন্তরীণে চিনচিনে ব্যথার সৃষ্টি হয়। এবার ডুকরে কেঁদে উঠছে মেচা। মেঘের আড়ালে থাকা চাঁদটার দিকে দৃষ্টি দিয়ে বলে উঠছে, কোথায় আছেন আরশিল? ঠিক আছেন তো আপনি? দেখুন, আমার করা ভুলের জন্য আপনি এখন আমার থেকে কতটা দূরে। না আপনাকে চোখের সামনে দেখতে পারছি, আর না অনুভব করতে পারছি আমি। হাড়ুতে মুখ গুজে এবার ফুপিয়ে উঠেছে। ভেতরটা ভীষণ পুড়ছে আসলের জন্য। চেঁচেনে মাথা ফেটে যাচ্ছে। মুখশ্রী জুড়ে অসহায়ত্ব ছেয়ে যায়। সে যদি জানতো এমন কিছু করবে তাহলে কখনোই আশিলকে নিয়ে বের হতো না। আকস্মিক দুটো পেশিবহুল হাত পায়রার কোমর আঁকড়ে ধরায় পায়রা হক চুকিয়ে যায়। নিজেকে শূন্য অনুভব করতেই মুহূর্তেই থমকালো হৃৎপিণ্ড। স্তব্ধ হতভম্ব হয়ে পড়ে
পায়রা। আরশিল আরশিল কোথা থেকে আসলো? সে কি স্বপ্ন দেখছে? না, মোটেও স্বপ্ন না। মুখ দিয়ে শুধু একটাই শব্দই উচ্চারিত হয়। বড় আপনি? মুহূর্তের মধ্যে পায়রার বুকের ভেতরটা উতলে উঠলো আনন্দে, আনন্দ, উৎসাহে। আরশিলের গলা জাপটে ধরে পায়রা, ভয়, উদ্বেগ, অপেক্ষা সবকিছু একসাথে যেন হুড়মুড়িয়ে বেরিয়ে এলো চোখের জল হয়ে। আরশিলের বুকের ভিতর মুখ লুকিয়ে কেঁদে উঠলো সে। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমি ভেবেছিলাম আপনাকে হয়তো আর ফিরে পাবো না। আসিল পায়রার সমেত বিছানায় বসে পড়ে। পায়রা তখনও আসিলের কোলে বসে তার গলা জড়িয়ে বুকে মাথা রেখে ফুপিয়ে চলেছে। দক্ষিণা শীতল বাতাস ছুঁয়ে যায় দুজনকে। পায়রা নিজেকে কিছুটা শান্ত করতে দীর্ঘ একটা শ্বাস টেনে নিল, নিজের অভ্যন্তরে প্রশ্ন করল, আপনি আপনি কোথায় ছিলেন? আপনাকে তো তুলে নিয়ে গিয়েছিল ওরা। আপনি ফিরে কিভাবে এলেন বড় সাহেব? আসিল চোখতে পিটপিট করে পরক্ষণে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ফ্যাকাশে গলায় বলে উঠছে, জানি না বউ, আমার কিছু মনে নেই। আমি শুধু জ্ঞান ফেরার পর দেখি রাস্তায় পড়ে আছে, কেউ ছিল না, শুধু অন্ধকার। কিন্তু আপনি জানেন না কারা নিয়ে গিয়েছিল? কিছু মনে নেই আপনার? আসিলের চেহারায় শিশু সুলভ নিষ্পাপ ভাব। মাথায় হাত চেপে মনে করার চেষ্টা করে, পর মুহূর্তে হতাশায় শ্বাস ফেলে বলে উঠছে, মনে পড়ছে না তো বউ, কিছুই মনে নেই আমার। পায়রা আর কথা বাড়ায় না। আরশিলের শরীর থেকে কেমন মিষ্টি একটা সুবাস এসে নাসারন্ধে প্রবেশ করে। চক্ষুতে বুঝে ফেললো পায়রা। আরশিলের বুকে নাক লাগিয়ে গভীরভাবে ঘ্রাণটা টেনে নেওয়ার চেষ্টা করে। ভাবভঙ্গি পরিবর্তন হতে শুরু করে আরশিলের, চোয়াল শক্ত হতে শুরু করে ধীরে ধীরে। পেশিবুল হাত দ্বারা পায়রাকে নিজের কিছুটা কাছে নিয়ে এসে ঘনিষ্ঠ হয়। তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে পায়রার পুরো মুখশ্রীতে। খানিক কেঁপে উঠেছে কিশোরী পায়রা, লজ্জায় আরক্তিম অবস্থা। আরশিল একটু নিচু হয়ে মুখ ডুবিয়ে দিল পায়রার গলায়। শুষ্ক উষ্ঠ যুগল সেটা ছুঁয়ে দিতে শুরু করে ক্ষণে ক্ষণে। তোমার পাশে আমার নিজের সব থেকে সহ্য হয় না প্রাণ, কেন বারবার তার কাছাকাছি যাও? নিস্তব্ধ নির্বাক পায়রা শুষ্ক চোখ গিলে সে আশিরের অধর ছোঁয়া। শ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। দু হাতে ঠেলে সরানোর প্রয়াস করতে হাতের বাঁধন আরো শক্ত হয়। ঠোঁটের স্পর্শ হলো গাঢ় তীব্র। আশির হালকা কামড় দিয়ে মুখ উঠিয়ে আনলো, কিন্তু পায়রাকে নিজের থেকে বিন্দু মাত্র পরিমাণও আলাদা করে না। শাড়ি ভেদ করে বলিষ্ঠ হাত দুটো চলে যায় উন্মুক্ত কোমরে পেঁচে। পায়রার পেট মোচড় দিয়ে উঠল, স্পন্দন বেগতিক অবস্থা। আর একটু বড় কেন হলো না জান? আমি নামক মানুষটাকে সামলানোর জন্য বলেও তো একটু বড় হতে পারতে। নিমলিত চোখ মেলে অনিমেষ টিভির পর্দায় যে আছে পায়রা। পাশে আশির বসে কি সব আঁকিবুকি করছে। শাড়ির লম্বাটে আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, সেদিকে নজর নেই তার। সমস্ত মনোযোগ ঠেলে এসে নিউজ দেখতে ব্যস্ত। পুনরায় পুরনো গুদামঘর থেকে উদ্ধার করা হলো 4টি মৃতদেহ। সন্দেহ করা হচ্ছে আগের খুনের সঙ্গে এদের যোগ ছিল। আকস্মিক নিউজটি দেখে বিস্ময়কর দৃষ্টিতে নিক্ষেপ করলো পায়রা। নিচে মৃতদেহের ছবি। এই লোকগুলোই তো সে চিনে, এরাই তো শপিং মলে তাকে বাজে কথা বলেছিল। আর আর বাকিরা তো আশিলকে যারা কিডন্যাপ করেছিল তারা। কিন্তু এদের এই হাল কে করলো? হঠাৎ তার বুকের মাঝে কেঁপে উঠলো। আর চোখে পরক করলো পাশে থাকা আশিলকে। তার ভেতরটা কেমন ছটফটি উঠে। এর সাথে আসলে কোনো সংযোগ নেই তো? আতঙ্কে কেঁপে উঠছে পায়রা। বুকের ভেতর কাঁপুনি বেড়ে যায় তার। না না, কি ভাবছে এসব? আশিল কেন এগুলো করতে যাবে? সে ভুল ভাবছে। এমন কিছুই হতেই পারে না। হঠাৎ বাইরের গেটের দিকে গাড়ির হর্ন বেজে উঠে। ভাবনায় পড়ে যায় পায়রা। এই সাত সকালে কে এলো? দরজা করাঘাত পড়তেই পায়রা উঠে গিয়ে দরজা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে নিবিড়, চোখ দুটো আগের মতোই গাঢ় তীক্ষ্ণ। পেছনে কাবুল আর দুটো কনস্টেবল। পায়রাকে দেখে প্রশ্ন করে নিবিড়, মিসেস পায়রা আপনি? জি আমি। আমি অফিসার নিবিড়। আমাদের ভেতরে ঢুকতে দিন, কাজ আছে। বুকের ভেতর কাঁপুনি বেড়ে যায় পায়রা। হঠাৎ পুলিশ কেন? ভীত মনে দরজা থেকে সরে দাঁড়াইছে। গটগট পায়ে ভেতরে প্রবেশ করে নিবিড়। সোফায় বসে থাকা আশিলকে দেখে উষ্ঠে করে রহস্যময় হাসি ফুটে উঠে। ঘড়ি কাঁটা তখন সকাল 8:30। নিবিড় স্থির দৃষ্টিতে চেয়ে আছে সোফায় বসে থাকা আশিলের দিকে। বিনা বাক্যে কিছুটা এগিয়ে যায়, সোজা বসে পড়ে আশিলের মুখোমুখি। সোফায় বারবার ভাবভঙ্গি বোঝা অসম্ভব। চোখে মুখে শুধু
আশিলের প্রতিচ্ছবি ভাসছে, সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে আশিলের প্রত্যেকটা পদক্ষেপ। নিবিড় সম্মুখে দৃষ্টি রেখেই বলে হচ্ছে, হাই মিস্টার আরশিল, কেমন আছেন? সব ঠিকঠাক? পায়রা কিছুটা হতবাক, কিছুই বুঝছে না কেন এসেছে এনারা। এবার কিছুটা সহজ সাহস ঢুকিয়ে প্রশ্ন করে, আপনারা হঠাৎ এখানে কেন এসেছেন? কিছু হয়েছে? হয়েছে তো কত কিছুই মিসেস আরশিল, কোনটা শুনতে চান আপনি? পায়রা ঠিক বুঝে উঠছে না নিবিড়ের কথাটা, তবুও আর কথা বাড়ায় না। বাড়ির একজন কাজের লোককে পাঠায় সকলকে ডেকে আনতে। শাড়ির আঁচলটা কাঁধে তুলে একপাশে দিয়ে দাঁড়ায় পায়রা। মনে মনে ভীষণ চিন্তিত সে। নিস্তব্ধ পরিবেশে ঝংকার তুলো আরশিলের বাচ্চামো কণ্ঠস্বর। তোমরা কারা? আর এখানে কি করো? এই, তোমরা কি পচা লোক? কেবল হকচকিয়ে যায়। নিবিড়ও ফ্রুজুগল উঁচিয়ে চাইলো আরশিলের পানে। তুকর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে আরশিলের প্রতিটি গতি। মনে মনে কিছুটা দ্বিধান্বিত হয়। আবার কোন নাটকে নামলেন মিস্টার আরশিল? আরশিলের মাঝে কিছুটা বিষণ্ণতা ছড়িয়ে পড়ে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মন খারাপ করে বলল, আমি নাটক না, সিনেমা করতে চেয়েছিলাম। সিনেমার হিরো হওয়ার অনেক শখ। দেখো, আমার একটা নায়িকার মতো বউ আছে, কিন্তু তাও আমি নায়ক না। পাড়া আরশিলের কথা কিংকর্তব্য বিমুট। এই লোকটা কিসব উল্টোপাল্টা বলছে। হতবিহল হয়ে চ্যাপ করে চেহারা আরশিলের পানে। ততক্ষণে ঈশিতা সহ বাড়ির সকলে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। এরই মাঝে ফোরন কাছে কাবুল। আমি তো ভাবছিলাম এই বাড়িতে ঢুকলে মারা পড়বো কিনা, এখন দেখি পুরো উল্টো, এখানে মানসিক সার্কাসও চলছে। নিবিড় চোখ রাঙে কাবুলকে, চোখের ইশারা নিজের মুখ বন্ধ রাখতে বলে। পুনরায় ফিরে যায় আরশিলের পানে। কিছু বলতে মুখ খুলবে এমন সময় আরশিল হঠাৎ সোফার উপর দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে। পরক্ষণই হাত দুটো কোমরে রেখে শিশুসুলভ ভঙ্গিতে বলে হচ্ছে, দেখো দেখো, আমি সার্কাসের হিরো। আমাকে শুনতে লাগছে না বলো? কিছুটা ফ্যাবা জায়গায় খেয়েছে নিবিড় কাবুল দুজনে। পায়রা দ্রুত পায়ে এগিয়ে আসে, খিলখিল করে হেসে ওঠে ঈশিতা। এইসব দেখে ভারী মজা পাচ্ছে সে। সুযুগল কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে ঈশিতার পানে চাইলো নিবিড়। পা থেকে মাথা পর্যন্ত সূক্ষ্ম দৃষ্টিতে একবার দেখে নেয় তাকে। হাসির মাঝে হঠাৎ নিবিড়ের দিকে দৃষ্টি পড়তেই ভ্যাবা জায়গা খেয়েছে ঈশিতা। পরক্ষণে হাসি থামিয়ে ছোট ছোট চোখ করে তাকায়, নজর সরিয়ে নেয় নিবিড়। আর ভুলেও ঘুরেও তাকায় না সেই দিকে। পায়রা এসে আরশিলের হাত মুঠো করে ধরে। নিচে নেমে আসুন, পড়ে গিয়ে ব্যথা পাবেন তো। বসবো না। বসলে মনে হয় আমার হাত পা বেঁধে দিয়েছে। আমি পছন্দ করি নাকি আমাকে বেঁধে রাখুক। আরশিলের চাচা মাহফুজ মির্জা এবার কিছুটা বিরক্ত হয়। গমগমে কণ্ঠে বলে হচ্ছে, এ বাড়িতে যে আর কত নাটক চলবে, যত সব। কতটুকু বলে নিজের ছেলে মেয়েকে নিয়ে উপরে চলে যান তিনি। আশিলের মুখশ্রী অন্ধকার ছেয়ে যায়। আস্তে ধীরে নেমে আসে সোফা থেকে। আশিলের মন খারাপ দেখে রাজিয়া মির্জা এগিয়ে আসে, মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলে হচ্ছে, মন খারাপ করো না আব্বু, দুষ্টামি পরে করো। ওনারা যা জিজ্ঞেস করে আগে তার উত্তর দাও, না হয়। নিবিড় নিঃশব্দে দেখছে, চোখের দৃষ্টি স্থির কিন্তু মস্তিষ্ক কাজ করছে দ্রুত। এই ছেলেটা কি অভিনয় করছে নাকি সত্যি মানসিকভাবে বিপর্যস্ত? আরশিলের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর কণ্ঠে বলে হচ্ছে, মিস্টার আরশিল, আমাদের আপনার থেকে কিছু জানার আছে, আপনি একটু বসবেন? মাথা নেড়ে ভদ্র ছেলের মতো বসে পড়ে আরশিল। পায়রা সরে যেতে চাইলে আরশিল তার বাম হাতটা নিজের হাতের মুঠে পুরে নেয়। সকলের অগোচরে পায়রা খানিকটা লজ্জা পায়। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালালে আরও নিবিড় ভাবে আঁকড়ে ধরে। কপোলদ্বয় রক্তিম বর্ণ ধারণ করে। পায়রার পুরো ব্যাপারটা নিবিড়ের দৃষ্টিতে বন্দী হয়। কেন যেন এক চিলতে হাসি ছুঁয়ে যায় ঠোঁটের কার্নিশ পেয়ে। কি মনে করে দৃষ্টি ফিরায় দরজার কাছে দাঁড়ানো ঈশিতার পানে, যে কিনা বাইরে পুলিশের গাড়িগুলো কৌতূহল ভরা নজরে দেখতে ব্যস্ত। কিছুটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। ব্যাগ থেকে একটা ছবি বের করে টেবিলের উপর রাখে। ছবিটা দেখে পায়রা নিঃশব্দে মুখে হাত দেয়। ছবিতে 4টা মৃতদেহ। কি ভয়ঙ্কর লাগছে ছবিগুলো। ওরা চারজনই একসাথে খুন হয়েছে কত রাতে। এদেরকে আপনার চেনার কথা মিস্টার আরশিল। বরং বলি, ওরাই আপনাকে কিডন্যাপ করেছিল, তাই না? আশিল কিছুক্ষণ ফাঁকা দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে ভীতু হতে থাকে। ভয়ত দৃষ্টিতে ছবিটার দিকে তাকে পুনরায় দৃষ্টিতে নিবিড়ের পানে। ও মেরে ফেলেছে এদের, আমি স্পষ্ট দেখেছি। কিন্তু পরে আমি ভয়ে পালিয়ে গেছিলাম।
কিন্তু পরে আর আমার কিছু মনে নেই। ঘুম থেকে উঠে দেখি আমি রাস্তায় ঘুমিয়ে আছে। নিবিড় চুপ করে বসে থাকে কিছুক্ষণ, চক্ষুদ্বয় এক মুহূর্ত আশিলের থেকে মুখ সরায় না। মানে আপনি বলছেন খুনের সময় আপনি ওখানে ছিলেন, তাই তো? আশিল নিঃশব্দে মাথা নেড়ে সায় দেয়। ভয়ের মিশ্রণ স্পষ্ট তার চেহারায়। নিবিড় একটু ঝুঁকে আসে সামনে। আর এরপর আপনি কিভাবে পালালেন? আমি জানি না, আমি কিছুই মনে করতে পারছি না। কেউ কেউ আমার পেছনে দৌড়াচ্ছিল, আমি শুধু দৌড়াচ্ছিলাম, তারপর আর কিছুই মনে নেই। নিবিড়ের দৃষ্টি আরো ধারালো হয়ে উঠে, গলার স্বর এবার গাঢ় করে বলে উঠছে। আপনি নিশ্চিত এটা কোনো গল্প না, মিস্টার আরশিল? ঠোঁট উল্টে ফেলে আসেল, মাথার তুলে আক্ষিদয় দুটি নিবদ্ধ করলো পায়রার পানে। দেখো না বউ, ওরা আমাকে বিশ্বাস করছে না। তুমি ওদের বলো না আমার কিছুই মনে নেই। এবার ক্ষেপে যায় ঈশিতা। দীর্ঘ সময় ধরে এদের অবস্থা দেখে গেছে, এবার আর দাঁড়িয়ে থাকতে পারে না। রাগে যেন দাঁত কিরমির করে উঠছে। কি আজব, আপনারা তো প্রশ্ন কেন করছেন? দেখছেন না ভাইয়া ভয় পাচ্ছে? আপনারা জানেন না ভাইয়ার মানসিক অবস্থা, তাও কেন তাকে এত প্রশ্ন করছেন? আশির থেকে চোখ সরিয়ে নিবিড় অপর পাশে থাকাতে নজর বন্দী হয়। রাগে গজগজ করতে থাকে ঈশিতাকে। পিচ্ছি একটা মেয়ে, কিন্তু রাগের এমন ভাবে ফুসছে যেন বয়সে কত বড় হয়ে গেছে। এখানে যেন হাসি পেল নিবিড়, তাও নিজের গম্ভীরতা বজায় রেখে বলে উঠছে। মিস ঈশিতা, এটা আমাদের কাজ, আপনি কি ভুলে গেছেন? সিরিয়াসলি ভয় দেখিয়ে কেউ এভাবে কাজ করে? আর আপনারা আমার ভাইয়ার উপর সন্দেহ করেন কোন বিবেকে? আপনাদের প্রমাণ লাগবে। ওয়েট। কচরা বলে হনহন করে রাজিয়া খাতুনকে নিয়ে তাদের রুমে প্রবেশ করে ঈশিতা। কিছুক্ষণ ব্যয় করে ফিরে আসে একটা ফাইল নিয়ে। পায়রা তখনও আশিলের পাশে ঘেঁষে দাঁড়িয়ে আছে। এখানে তার আদৌ কিছু বলার আছে? ঈশিতা ফাইলটা এগিয়ে দেয় নিবিড়ের দিকে। দেখুন, এটা ভাইয়ার কয়েক মাস আগের মনোরোগ বিশেষজ্ঞের রিপোর্ট। তাও যদি বিশ্বাস না হয়, আপনাদের আর কিছু বলার নেই। বেশ খানিকটা সময় নিয়ে রিপোর্টে চক্ষুদায় নিবদ্ধ করে রাখলো নিবিড়। অপরদিকে আশিল পুনরায় আঁকিবুকি করতে ব্যস্ত হয়ে পড়ে। এত দিকে নজর দেওয়ার তার সময় নেই। পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। ধীরে ধীরে উঠে দাঁড়ায় নিবিড়। পায়রাও সকালের উদ্দেশ্যে বলে উঠছে। আপনাদের ভোগান্তিতে ফেলার জন্য দুঃখিত, তবে যেহেতু মিস্টার আরশিলের নামও এই কেসে আছে, তাই আবার আসবো। দ্রুতগতিতে পা চালিয়ে বেরিয়ে যায় নিবিড়। তবে যাওয়ার পূর্বে ঈশিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ফিরফির করে বলে উঠছে। ধানি লঙ্কা একটা। কে আমার ভাইটাকে এভাবে মারলো? চিৎকার করে কথাটা বলে উঠে জুবায়ের। পুরো শরীর রাগে কেঁপে কেঁপে উঠছে। চক্ষুদ্বয় যেন রক্তবর্ণে ছেয়ে আছে। তাতে দাঁত চেপে ক্ষিপ্ত দৃষ্টিতে সকলের পানে চাইল। তোরা কি করছিলি? ওই পাগল আরশিকে ধরে আনার পর তোরা না গিয়ে আমার ভাইকে একা পাঠালি কেন? তার এহেন কথায় রুমে থাকা বাকি তিনজন চোখ গেল। তারা তো কালকে যাচ্ছিলই, কিন্তু ওই বেটা জিসান পাকনামি করার আগেই সেখানে চলে গেল। এখন মারা পড়লো তো এতে কার দোষ? তিনজনের মাঝে থাকা তামিম কিছুটা সাহস জুগিয়ে বলে উঠল। রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকায় জুবায়ের। রাগে গা জ্বলে যাচ্ছে, তাও কোনো মতে নিজেকে কন্ট্রোল করে তেজি স্বরে বলে উঠছে। আমাদের কোনো দোষ নেই। তোর ভাইকে বলেছিলাম আমাদের সাথে যেতে, আমরা পথে ছিলাম, কিন্তু তোর ভাই পাকনামি করে আগে আগে চলে গেছে। কেউ কোনো প্রত্যুত্তর করে না। তোফাইল ফোন লাগিয়ে এগিয়ে দেয়। ফোন রিসিভ হতে জুবাইয়ের কণ্ঠনালী গড়িয়ে বেরিয়ে আসে। ওই শালারে কল দে। বালটার জন্য আমার ভাইয়ের লাশটা পর্যন্ত দেখতে পারলাম না। কোন দিন জানি এটাকে জানে উড়িয়ে দেয়। ওপাশ থেকে কি বলে শোনা যায় না, তবে আরো কিছুটা তেতে উঠে জুবাইয়ের। মস্তিষ্ক যেন জ্বলসে উঠে তার। কি ভাই আপনি? আপনার এই বালের কাহিনীর জন্য কালকে আমার ভাইটা মারা পড়ল। ওই আরশিল শিউর নাটক করছে। ও নিজেই আমার ভাইকে মেরেছে, আমি শিউর। সাবধান, আমার সাথে গেম খেলতে আসবেন না। আপনার পরিচয় ফাঁস করলে
কি হবে জানেনই তো। আরশিলের আপনজন হয়ে ওর পিছনেই ছুরি ঢুকাচ্ছেন, ভুলে যাবেন না। আমাদের সাথে চালাকি করলে তুড়ি মেরে আপনার খেলা ঘুরিয়ে দিব বলে রাখলাম। প্রকৃতিতে আধার নেমে এসেছে, বাইরে বইছে নির্মল শ্রবণ। রাতের আকাশেরও যেন মন খারাপ, ঠিক পায়রার মতো। ঘন মেঘের আড়ে চাঁদের লুকিয়ে আছে, শীতল বাতাস বয়ে চলেছে অনবরত। হয়তো এক্ষুনি বৃষ্টি নেমে ধরণীকে ভিজিয়ে দিবে, সেই মুহূর্তে অপেক্ষা করে আছে পায়রা। মন খারাপের বিদায় করতে চলে এসেছে ছাদে বৃষ্টি বিলাস করতে। সকালের পর থেকে বিন্দুমাত্র শান্তি মেলেনি ছোট্ট মনে। আশিলের জন্য অকারণ অভিমান জমেছে মন পিঞ্চিরায়। তাকে কি কোনোভাবে মিথ্যে বলছে আরশিল? জানা নেই তার, তবে বড্ড অভিমান হচ্ছে আরশিলের প্রতি। আকাশ পানে তাকে আপন মনে অভিযোগ করে উঠল। আপনাকে কেন আমি বুঝতে পারি না বড় সাহেব। জানেন, মাঝে মাঝে আপনাকে খুব অচেনা মনে হয়। আপনি নামক মানুষটা আমার কাছে পুরোপুরি ধোঁয়াশা। আপনাকে বুঝতে না পারাটা কি আমার ব্যর্থতা? অশ্রুসিক্ত হয়ে যায় পায়রা, নেত্রপল্লব অকারণেই ঝরতে থাকে, রক্তচক্ষু কার্নিশ পেয়ে। আকস্মাৎ মুষলধারে বর্ষণ নেমে আসে ধরনের কোলে। তার মন খারাপের সাথে কি আকাশেরও মন খারাপ হলো? না হলে তার সাথে পাল্লা দিয়ে কেন আকাশও কেঁদে উঠবে? নিজের অবাস্তব ভাবনার মাঝে বাম হাতে কারো শীতল স্পর্শে কেঁপে উঠছে পায়রা। পাশ ফিরে কাউকে দেখতে না পেয়ে প্রচণ্ড অবাক হলো। পরক্ষণেই ঘাড়ে কারো উত্তপ্ত নিঃশ্বাস অনুভব করে। পেছন ঘুরে চাইতে গেলে পেছনে অবস্থানরত ব্যক্তিটি কোমর আঁকড়ে নিজের সাথে আরো গভীরভাবে মিশিয়ে নেয়। এহেন স্পর্শে পায়রার স্পন্দন বেগতিকভাবে ছুটতে শুরু করে। তাও অভিমান ভরা কঞ্চে মিনমিন স্বরে বলে উঠছে, ছাড়ুন, আমি রুমে যাবো। আপনি এসেছেন কেন? যেতে দিন আমায়। প্রাণ, এমন যাকে মোহবিষ্ট হয়ে গেল পায়রা, যা অভিমান জমেছিল ক্ষীণ সময়ের জন্য। আসিলের মায়াময় নরম কণ্ঠ সম্পূর্ণ উড়ে গেল। কণ্ঠটা কেমন নিশাময়, নিঃস্বার্থময়, মোহচ্ছন্ন। পায়রা লৌহ স্বরে উত্তর করে, আমাকে কখনো ভুল বলছো না প্রাণ। মুহূর্তেই অবগত ছড়িয়ে পড়ে পায়রার মুখশ্রীতে। পিছু ঘুরতে চাইল আশিল, হাত চলে যায় শাড়ি ভেদ করে উন্মুক্ত উদরে। প্রচণ্ডভাবে কেঁপে উঠছে পায়রা, রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে চলে। সহসা পায়রার ঘাড়ে মুখ ডুবায় আরশিল, ছোট ছোট চুমু এঁকে দেয় সেথা। অভ্যন্তরে থাকা হৃদযন্ত্রটা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে মুহূর্তেই। সরে যেতে চাইলে শক্ত করে চেপে ধরল আরশিল। পায়রাকে ঘুরিয়ে ছাদের কার্নিশের দুই দিকে হাত দিয়ে বন্দি করে ফেলল তাকে। চোখ খোলো প্রাণ। মুহূর্তেই না বোধক মাথা নাড়ে পায়রা। পুনরায় উন্মুক্ত কোমরে আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় পায়রাকে। আশিলের স্পর্শ, ছোঁয়া, আলিঙ্গন প্রকট ভাবে অঙ্গ প্রত্যঙ্গে নাড়িয়ে দিচ্ছে। পুনরায় একই কথা আওড়ায় আরশিল। লজ্জায় রক্তিম হওয়া পায়রা মৃদুভাবে চক্ষুদয় মেলতেই তার শুষ্ক ঠোঁটজোড়া দিয়ে নরম ঠোঁটজোড়া আঁকড়ে ধরে আরশিল। তীব্র থেকে তীব্র হতে থাকে ঠোঁটের স্পর্শ। দেহের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে কম্পন ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ উন্মাদ হয়ে পড়ে আরশিল। আরো গভীরভাবে মত্ত হয় পায়রাতে। পেশিবুল হাজরা অবাধ্য ওই স্পর্শে মগ্ন হয়। মাদকতায় এই মুহূর্ত সহ্য করতে পারে না পায়রা। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে আশিলের বুকে। প্রথমে চমকালো, পরক্ষণে হাসি ফুটে উঠে আসিলে। চোখ খোলো প্রাণ। বাচ্চা বউনিও আছে বিপদে, ছোঁয়ার আগে শেষ। আমার ভবিষ্যৎ প্রজন্ম এগোবে কি করে আজব। কৃষ্ণবর্ণের আকাশে মেঘের ছড়াছড়ি, সাথে বসন্ত রয়েছে। বাহির থেকে আসা বৃষ্টির ছিটা ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে নিবিড়কে। প্রকৃতির শীত শীত ভাবটা মন্দ না, ভালোই। এলোমেলো স্নিগ্ধ হাওয়ার তালে নিবিড়ের মনেও দোলা দিচ্ছে কত শত ভাবনারা। মন ক্যানভাসে এঁকে চলেছে কোনো এক রমণীর ছবি। চক্ষুদয় বুঝতে স্মৃতিতে আসে কয়েক মাস আগে দেখা সেই ছোট্ট রমণীর চঞ্চলতায় মোড়া মুখখান। অজান্তে এক চুপচো মুচকি হাসি ছুঁয়ে উষ্ঠ কার্নেসে। হসপিটালের সামনে গাড়ি থামাতেই নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে, তবুও মন জুড়ে বিচরণ করা রমণীর কথা মাথা থেকে সরে না। প্রবল বৃষ্টির মধ্যেও হনহন করে ঢুকে যায় হসপিটালের মধ্যে। পিছু পিছু ছোটে কাপুলা। স্যার, আমরা এখানে কেন এসেছি?
এরূপ কথায় নিবিড় আক্ষিদয় নিবুদ্ধ করলো কাবুলের পানে। অধর কার্নিশ কিছুটা বাকিয়ে বলে উঠছে, মিস্টার আরশিলের চিকিৎসা করা ডক্টরের কাছে এসেছি, দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। কাবুল শুনল, ছটপট বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করলো নিবিড়ের পানে। মুহূর্তেই মুখে ছেয়ে গেল চঞ্চলতা। স্যার, আমার মনে হয় এই লোক পুরোই নাটক করছে। যেটা মনে হয় সেটাই সবসময় সত্যি হয় না কাবুল। ওই রিপোর্টটা যতই বিশ্বাসযোগ্য দেখাক, কিছু একটা তো গড়বড় আছে। ডাক্তারের কাছে গিয়ে দেখা যাক। ডাক্তারের চেম্বারের কাছে আসতেই 2 আঙুলের টোকা দিয়ে প্রবেশ করে নিবিড়। পুরো কক্ষে একবার তীক্ষ্ণ চক্ষুদয় বুলিয়ে নেয়। কৃত্রিম বাতাসের দাপটে কক্ষ জুড়ে শীতলতা বিরাজ করছে। সামনে তাকাতে নজরে পড়ে মাঝবয়সী ডাক্তারকে। মুখে চশমা, নাম ফলকে গোটা গোটা অক্ষরে লেখা ডক্টর মুনতাসির সিদ্দিক। নিবিড়কে দেখলেই লোকটা উঠে দাঁড়ায়, হাত মিলিয়ে বসতে ইশারা করে। এক গ্লাস পানি ঢালতে ঢালতে বলে উঠছে, বলুন অফিসার, কিভাবে সাহায্য করতে পারি? ফাইলটা দেখুন, আপনারই একজন পেশেন্ট। এর ব্যাপারেই জানতে এখানে আসা। সোজা সাপটা উত্তর। নিবিড় লোকটার হাত বাড়িয়ে ফাইলটা চোখ বোলায় বরক্ষণে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠছে, জি, আমারই পেশেন্ট, কিন্তু জানতে চান বলুন। নিবিড়ের নেত্রযুগল স্থির হয়ে যায়। ডাক্তারের মুখে গলার স্বরটা নিচু করে জিজ্ঞেস করে, ও কি ডেঞ্জারাস ছিল? ডাক্তার থমকে যায়। চশমার ফাঁক দিয়ে চোখ দুটোতে হালকা অস্বস্তি প্রকাশ পায়। একবার এদিক সেদিক দৃষ্টি দিয়ে কিছুটা আমতা আমতা করে বলে উঠছে, মানে আমি তেমন বলবো না, তবে ওর মধ্যে কখনো কোনো ভীষণ ভয় আর অস্বাভাবিক আচরণ দেখা যেত। ও কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য বুঝে উঠতে পারতো না। নিবিড় কপালে হাত রাখে, কপাল কিছুটা জ্বলে ঠোঁট বাঁকিয়ে বলে, আরশিল তো তাহলে ভালোই অসুস্থ ছিল, আপনি হঠাৎ ট্রিটমেন্ট বন্ধ করলেন কেন? ডাক্তারের কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা দেখা দেয়, যা সূক্ষ্মভাবে নিবিড় লক্ষ্য করে। ডক্টর মুনতাসির হাতের সাহায্যে কপালে ঘামটুকু মুছে নেয়। ওর কন্ডিশন খুব একটা স্টেবল না ছিল না, তবে চিকিৎসা দীর্ঘদিন চললেও উন্নতি সম্ভব, কিন্তু আমার কিছু ব্যক্তিগত কারণে আমি আর চালাতে পারিনি। নিবিড়ের দৃষ্টি কিছুটা ধারালো হয়, চোখে চোখ রেখে সরাসরি তাকায় ডাক্তারের পানে। ব্যক্তিগত কারণ নাকি কেউ আপনাকে থামতে বলেছিল ডাক্তার? গড়ে পিম্বত নীরবতা। ডাক্তার চোখ নামিয়ে নেয়, পেন ঘোরাতে ঘোরাতে বলে, আপনি যা জানতে এসেছেন ততটুকুই জানলেন, বাকিটা আমার পেশাগত সীমার বাইরে। নিবিড়ের মুখের আদল বদলে যায়। ফর্সা ত্বকে রক্তিম হয়ে আসে, তবুও আর চাপ দেয় না। চেয়ারে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ঠিক আছে, আপনি আপনার পেশাগত সীমা মেনে চলুন, আমি আমার পেশাগত কৌতূহল মেনে চলবো। মুহূর্তেই হনহন করে সেখান থেকে বের হয়ে যায় নিবিড় আর কাবুল। ডাক্তার মুনতাসির যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ঢকঢক করে এক গ্লাস পানি শেষ করলেন। সাহসা তার ফোনটা বেজে উঠতে কানে ধরতে ওপাশ থেকে শোনা যায় এক নারী কঞ্চ। পুলিশ অফিসার তামজিদকে কিছু বলেনি তো? না, কিছু বলিনি, নিশ্চিত থাকুন। ওপাশ থেকে মৃদু হাসির শব্দ ভেসে আসে, বড়ক্ষণই শোনা যায়, গুড। আর বললে কি হবে জানোই তো, রাখছি। কল কেটে যায়। কিছুটা ঢোক গিলে ডাক্তার কোথায় যে ফেসে গেল নাকি। হাসপাতাল থেকে বেরিয়ে আসতে বৃষ্টি আরো জোরালোভাবে নামলো। কিছুটা দৌড়ে গাড়িতে ভেতরে প্রবেশ করে নিবিড়। আকাশে কুণ্ডলি পাকানো মেঘগুলো যেন নিবিড়ের দৃষ্টি অনুসরণ করছে, গাড়ির জানলায় জমে থাকা পানির ফোঁটাগুলোর মতোই তার চিন্তাগুলোই ঘোলাচ্ছে। একটার পর একটা সংযোগ খুঁজে ফিরছে মাথার ভেতর। এই ডাক্তার কিছু তো একটা লুকোচ্ছে। গাড়ির সিটে মাথা এলিয়ে দেয় নিবিড়। মাথা ধরে গেছে পুরো। এক কাপ চা হলে মন্দ হতো না। এরই মাঝে কাবুল পাশে বসে গম্ভীর স্বরে বলে উঠছে, স্যার, আমার মনে হচ্ছে আমরা এখন ভুল দেখেই খুঁজছে। ওই চারটা খুন, তারপর পুরনো সেই লাশগুলো, সবকিছু যেন এক অদ্ভুত নকশায় বাঁধা। নিবিড় জানলার বাইরে তাকিয়ে থাকে। চোখের কোণে এক চিলতে বৃষ্টির শীতল ফোঁটা ছুঁয়ে যায়। ঠিক সেখানেই তো আসল রহস্য কাবুল। এই খুনগুলো একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত না, কিন্তু একটা সুতোর মতো সংযোগ আছে।
যেটা এখনো আমরা ধরতে পারিনি। সে গাড়ির ড্যাশবোর্ডে থেকে একটা ফাইল টেনে নেয়, পুরনো লাশগুলোর ছবি খুলে রেখে ধীরে ধীরে বলে, প্রথম লাশটা পাওয়া গেছিল গুদামঘর থেকে, পরেরগুলো সেম। তবে একটা জিনিস লক্ষ্য করেছো? সব জায়গাতেই একটাই মিল, ভিকটিমদের গায়ে অদ্ভুত দাগ, যেন কোনো সিম্বল খোদাই করা। কাবুল থতমত খেয়ে যায় কিছুটা। মানে আপনি কি ভাবছেন এগুলো কোনো রিচুয়াল মার্ডার স্যার? নিবিড় ছোট কামড়ে মাথা নাড়ে, পুনরায় সিটে মাথা এলিয়ে চক্ষুদয় বুঝে নেয়। না কাবুল, এটা রিচুয়াল না। কেউ খুব নির্দিষ্ট উদ্দেশ্যে এই চিহ্ন রেখে গেছে, আর সেই উদ্দেশ্যের সঙ্গে আরশিল নামের ছেলেটার সম্পর্ক অবধারিত, আমি শিওর। গাড়ির ব্রেক চাপতেই হালকা ধাক্কায় কাবুল সামনে ঝুঁকে পড়ে। নিবিড় গাড়ির দরজা খুলতে খুলতে বলল, চলো ফরেন্সিক ডিপার্টমেন্টে যাই, পুরনো রিপোর্টগুলো আবার চেক করতে হবে। প্রকৃতির শীতল বাতাসে ক্ষণে ক্ষণে দুলতে চলেছে কক্ষের শুভ্র পর্দাগুলো। নেত্রপলক ধীরে ধীরে মেলে ধরে পায়রার মাথাটা প্রচন্ড ভারী অনুভব হয়। পাশ থেকে ফিরতেই নজরে আসে ঈশিতাকে। পায়রাকে চোখ মেলতে দেখে ঈশিতা কিছুটা খুশি মনে বলে উঠছে, যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে তোমার জ্ঞান ফিরল। শুরুতে পায়রার বুঝে আসে না তার হয়েছে এটা কি। পর মুহূর্তে যেন মস্তিষ্ক জ্বলে ওঠে, রক্তিম আকার ধারণ করে, খপল দেয়। লজ্জা আরশিত অনুভব করে নিজের মাঝে। স্বামী সামান্য স্পর্শেই কিনা সে জ্ঞান হারলো। ছি, ব্যাপারটা কি লজ্জার। আকস্মাৎ শ্রবণনালীতে ঈশিতার কণ্ঠ বাড়ি ঘেটেই নিজ ভাবনা থেকে বেরিয়ে আসে পায়রা। ভাবি, ঠিক আছো তুমি? ভাইয়া কোনো পাগলামি করলো নাকি? না হলে হঠাৎ জ্ঞান হারালে কেন? সেকেন্ড মিনিটে পৌঁছায় যায়, উত্তর দিতে পারে না পায়রা। শেষে আরশু তার ভাব কিছুটা কাটিয়ে মিনমিন স্বরে বলে উঠল, তোমার ভাইয়া কোনো পাগলামো করেনি আপু। তুমি সত্যি বলছো? ভাবি চলো, এবার না হয় ভাইয়াকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। এভাবে আর কতদিন? মুহূর্তেই পায়রা আটকে উঠে মস্তিষ্ক জলজল করে উঠল। আরশিলকে কিডন্যাপ করার মুহূর্তটা বুক ধরফর করতে শুরু করে। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে আতঙ্কিত কণ্ঠে বলে উঠছে, না, এর আগের বার যা হলো এবার আর কোনো দরকার নেই। কিছু হবে না তো ভাবি, এবার ভরসা রাখো, কিছু হবে না, দেখো। পায়রা কিছুতে রাজি হয় না। তবে ঈশিতা ও নাচর বান্দা এত জোরাজোরি পিঠে আর কথা খুঁজে পায় না। বলতে গেলে উপযুক্ত শব্দ নেই, তবুও কিঞ্চিত হতাশার নিঃশ্বাস ফেলে বলে হচ্ছে, আচ্ছা আপু, আগের ডক্টর কেন চেঞ্জ করেছিল? ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ঈশিতার। ট্রিটমেন্ট চলাকালীন ডাক্তার হুট করে জানায় ভাইয়া নাকি আর কখনো সুস্থ হবে না, তবে তার পাশে থেকে সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য কাউকে লাগবে। আর তাই তোমার সাথে ভাইয়ার বিয়েটা হয়। পায়রা কিছু বলতে চায়, এরই পূর্বে রুমে আরশিলের আগমন ঘটে। পায়রার কথা বলা আর কিছু খুঁজে পায় না। ঈশিতাও কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। আরশিলকে দেখা মাত্র তখনের কথা মনে পড়ে যায় পায়রা। ধীরে ধীরে পল্লব ঝাঁকিয়ে সম্মুখে চক্ষু মেলে পায়রা অনিমেষ নেত্রে ভাসমান হয়। এগিয়ে আসা আরশিলকে নিকটে এসে পেশিবহুল হাতের মাঝে বন্দি করে নেয় তাকে। ঝুঁকে আসে, মুখোমুখি হয় পায়রা। এই মেয়ে, তখন জ্ঞান হারালে কেন? আমি কি তোমার সাথে কিছু করেছে? দৈবাত প্রশ্নে হকচকায় পায়রা। আরশিল তখনও ঝুঁকে আছে, বলিষ্ঠ দেহখানা অবলোকন হতেই গলা শুকিয়ে আসে পায়রার। এই মানুষটা এত সুন্দর কেন? এতে সুন্দর হতে কে বলেছে তাকে? পায়রার ভাবনায় এত মশগুল যে বুঝতে পারেনি সামনে থাকা মানুষটি ঠিক কতটা এগিয়ে এসেছে। আকস্মিক উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস মুখে পড়তেই কেঁপে উঠল। ছোট চেপে পিছিয়ে যেতে চাইলে কিঞ্চিত ধাক্কা দিয়ে তাকে বিছানায় ফেলে দেয় আরশিল। এগিয়ে যায় সম্পূর্ণ নিকটে। আকস্মাৎ বাকরুদ্ধ হতবম্ব পায়রা, বক্ষস্পন্দন অস্বাভাবিকভাবে হয়ে পড়ে। হঠাৎ কর্ণপাত হয় আরশিলের গম্ভীর কণ্ঠস্বর। ধরলাম না, করলাম না, খালি একটু ছুঁয়েছে, তাতে অজ্ঞান হয়ে গেলে? তখনও যদি প্রসেসিং শুরু করতাম, তখন তোমার কি হতো জান? এক মুহূর্ত থেমে কানের কাছে মুখ কেটে ফিসফিস করে বলে হচ্ছে, তবে দোষ তোমারও কম না। এমনভাবে কাঁপতে থাকলে
কেউ শান্ত থাকতে পারে? অন্ধকারে নিমজ্জিত চারিপাশ, অন্ধকার কক্ষটাও তার ব্যতিক্রম নয়। লোহার চেয়ারে বসে থাকা জুবায়ের দু হাতে মুখ ঢেকে রেখেছে কিছুক্ষণ ধরে। তারপর হঠাৎই মাথা তুলে তাকায়, চক্ষুদয় যেন চলছে ওঠা একশ্বাস রক্তিম আগুন। টেবিলের উপর ছড়ানো ছবি, একটা পরিবারের প্রতিটি সদস্যের মুখ, নিচে মোটা অক্ষরে লেখা নাম আরশিল ফাইজান মির্জা। জুবায়ের ধীরে ধীরে একটা সিগারেট জ্বালায়, শক্ত করে ছবিগুলো একে একে তুলে দেয় সে। তারপর একেবারে মুঠো করে চেপে ফেলে। ওদের জন্যই ভাইটা মরেছে, এখন ওরা বাঁচবে না, কেউ না। তুই কিভাবে শিওর যে আরশিলের জন্য সিজান মরেছে? এক মুহূর্তে জুবায়ের চোখে আগুন জ্বলে ওঠে। টেবিলের উপর থাকা গ্লাসটা ছুঁড়ে মারে দেয়ালে, গ্লাসটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে মেঝেতে। শালা, তোর মগজে কিছুই নাই। আরশিল ছাড়া আর আমাদের কোনো শত্রু আছে যে ভাইকে মারবে? আর ওই আরশিলের ভাব দেখছিস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে। কেউ উত্তর দিতে পারে না। নিস্তব্ধতার ভেতরে শুধু তার ভারী নিঃশ্বাসের শব্দ। ভাই, তুই জানলি কিভাবে আরশিল স্বাভাবিক হয়ে যাচ্ছে? ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায় জুবায়ের, হাতে থাকা কলমটা ঘোরাতে ঘোরাতে বাঁকা হাসে। তোদের কি আমাকে কাঁচা খেলোয়াড় মনে হয়? আমি ওই মহিলার মতো বোকা নই যে বুঝবো না। আর আরশিলের নজরদারির জন্য একজন অলরেডি ওর বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। মানে তুই আরশিলের বাড়ির চারপাশে লোক লাগিয়েছিস? জুবায়ের ঠোঁটের কোণে নিঃশব্দ হাসি টানে, সিগারেটটা ঠোঁটে চেপে ধোঁয়া ছাড়ে ধীরে ধীরে। ধোঁয়ার ভেতর যেন লুকিয়ে আছে প্রতিশোধের এক অদ্ভুত গন্ধ। তোফায়েল, তামিম দুজনে একে অপরের মুখ চাহাচুই করে। ভাই, তুই কি সত্যি আরশিলকে শেষ করে দিবি? জুবায়ের দৃষ্টি স্থির হয় দরজার দিকে। শেষ করব না, ও নিজেই শেষ হয়ে যাবে। কারণ ওর যত শক্তি, যত সাহস, সবই একটা মেয়েকে ঘিরে। আর সে পায়রা ওর বউ। যেদিন সেই মেয়েটাকে আমি ছুঁব, সেদিন আরশিল নিজেই হাঁটু গেড়ে পড়বে। মানে তুই ওর সাথে? জুবায়ের ভয়াল হাসি প্রতিধ্বনি হয় দীর্ঘক্ষণ ধরে। হাসি থামিয়ে নিজের সাথে বলে উঠছে, খেলা শুরু হোক আরশিল মির্জা, এবার দেখি তুই কতটা বাঁচতে পারিস। সকালে রোদ এখনো পুরোপুরি ঝলমলে হয়ে ফুটে ওঠেনি। আরশিলদের বাড়ির সামনে বড় গেটে ঠিক বাইরে মানুষের ভিড়, কৌতূহলী মুখ সকলের। কেউ কেউ আবার ফোনে ভিডিও ধারণ করতে ব্যস্ত, কেউ আবার ফিসফিস করছে ভয় আর উত্তেজনায়। বাগানের পাশের পুরনো সিঁড়ির গায়ে দাঁড়িয়ে পায়রা দেখে চলেছে আশেপাশে ভিড় জমা মানুষদের। দূর থেকে একটা আতঙ্কিত চিৎকার ভেসে আসে। লাশ পাওয়া গেছে জবের পাশে। মির্জাবাড়ির পাশে ছোপেই পাওয়া গেছে এক মানুষের জলজান্ত লাশ, খুব বিধ্বস্ত অবস্থা। বাড়ির সকলে সেখানে ভিড় জমালেও পায়রার সাহস হয়ে ওঠেনি সেখানে যাওয়ার। তবে মনে মনে বয়ে চলেছে অস্বস্তির ঝড়। চক্ষু গহ্বরে যা ধরা দিচ্ছে তা কি আদৌ সত্যি? কেন তার এমন অদ্ভুত অনুভব হচ্ছে? কেন মনে হচ্ছে এইগুলোর সাথে আসলে খুব গভীর কোনো সম্পর্ক রয়েছে? প্রলম্বিত নাসারন্ধে গলি উষ্ণ নিঃশ্বাস বেরিয়ে আসে নিজের মনে প্রশ্ন ছুড়ে। আপনি যেমন দেখান আপনি আসলেই তেমন তো বড়সাহেব। আমার মন কেন বারবার এমন ভাবনার বেড়াজালে বন্দি করছে আমাকে? কেন বারবার মনে হচ্ছে আপনি কোনো মুখোশ পরে আছেন? কেনই বা আমি নিজেকে বুঝতে পারছি না আপনি সম্পূর্ণ সুস্থ নন? এত কেনর উত্তর কে দেবে আমায় বড়সাহেব? আমি যে পারছি না এত প্রশ্নের উত্তর মেলাতে। অভ্যন্তর থেকে একটা গভীর নিঃশ্বাস বেরিয়ে আসে পায়রার। আকস্মাৎ বক্ষস্থল কেঁপে উঠে প্রচন্ড ভাবে। ড্রয়িং রুমের দরজা পেরিয়ে আসিল ভেতরে ঢুকেছে। কেমন অদ্ভুত যেন চলন ভঙ্গি, অপরিচিতর মতো অনুভব হয় পায়রার কাছে। বিস্ময়ে হতবাক হয়ে পড়ে। পুরোটাই কি মনের ভুল, নাকি নিজের অভ্যন্তরে ভাবনাগুলোর জন্য এমন মনে হচ্ছে? আসিলের চক্ষুদয় পায়রার মুখশ্রী বন্দি হতে একটা বোকা হাসি খেলে যায় অধর কারণে। সে কিছুটা এগিয়ে এসে পায়রার বাম হাতখানা নিজের হাতের মুঠোয় বন্দি করে নেয়। বউ জানো, ওইখানে কোন একটা লোককে মেরে ফেলেছে। আমি ভীষণ ভয় পেয়েছি ওটা দেখে।
তাই চলে এসছে এখানে, আর যাব না। ভেতরে ভেতরে অনুতপ্ত হয় পায়রা। এই মানুষটাকে সে সন্দেহ করছে। ছি, উনি কিভাবে এসব করবে? কখনো সম্ভব না। নিজের অভ্যন্তর ভাবনাকে মস্তিষ্ক থেকে বিদায় করে এরই মাঝে ড্রয়িং রুমে উপস্থিত হয় নিবিড় সহ বাড়ির সকলে। ড্রয়িং রুমে পা রাখতেই চারপাশে যেন এক ভারী নিস্তব্ধতা নেমে আসে। সকলে চুপ করে তাকিয়ে থাকে নিবিড়ের পানে। পুলিশ ইউনিফর্মে সে স্থির গম্ভীর, চোখে সে চিরচেনা কৌতূহলে তৃপ্তি। সাথে এসেছে ফরেন্সিক টিমের দুজন সদস্য, যারা ইতিমধ্যে বাইরে পাওয়া লাশের প্রাথমিক রিপোর্ট নিচ্ছে। নিবিড় চক্ষুদয় বুলিয়ে নেয় চারিদিকে। ধীরে ধীরে এগিয়ে এসে থামে আরশিল আর পায়রার নিকট। মিস্টার আরশিল, খুন এই সম্পর্কে আপনার অভিব্যক্তি যদি একটু বলতেন। ভ্রুযুগল উঁচিয়ে চায় আরশিল, প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করে নিবিড়ের পানে। সকলের অগোচরই হঠাৎই উষ্ঠ কার্নিশ বাঁকিয়ে যায়। তা খুব সূক্ষ্ম দৃষ্টিতে পর করে নিবিড়। তার ঠোঁটেও কি সামান্য বাঁকা হাসি ফুটে ওঠে, কি জানি। আমি জানি না তো অফিসার, ওই লোককে আমি অনেকবার খেলতে বলেছে, কিন্তু আমার সাথে খেলেনি। মানে? লোকটা বাড়ির পাশেই সবসময় হাঁটাচলা করতো। আমি বাগানে খেলতে গিয়ে তাকে অনেকবার জিজ্ঞেস করেছি আমার সাথে খেলবে, কিন্তু সে খেলেনি। নিবিড়ের চাহনি মুহূর্তে গাঢ় হয়ে ওঠে। সবাই অবাক হয়ে তাকে আছে আরশিলের দিকে। নিবিড় সামান্য ঝুঁকে পড়ে নরম গলায় বলল, আপনি বলছেন লোকটা আপনার সঙ্গে খেলতো না? আরশিল নেত্রযুগল কুচকে তাকায় কিছুক্ষণ। না। নিবিড় আরশিলের চোখ পানে দৃষ্টি স্থির করে বলে হচ্ছে, তুমি তাকে শেষ করে দিয়েছিলে? আরশিল সামান্য ভেবে মাথা কাত করল। শিশুর মতো মুখ করে একটা অবুঝ হাসি ফুটে উঠল নিমেষে। রাতের বেলা জানলার পাশে দাঁড়িয়েছিলাম, তখন সে রাস্তার ওপাশে দাঁড়িয়ে তাকাচ্ছিল। আমি হাত নাড়ালাম, কিন্তু সে সাড়া দিল না। তারপর কি? তারপর বিদ্যুৎ চলে গেল, অন্ধকার হয়ে গেল, আবার আলো এলো, কিন্তু সে তখন আর ছিল না। তুখর আর তীক্ষ্ণ হয়ে ওঠে নিবিড়ের দৃষ্টি। কিঞ্চিত সময় নিয়ে স্বল্প স্বরে দুর্বোধ্য-ভাবে হেসে ওঠে সে। মনে মনে কত শত হিসেব মিলে গেছে হয়তো। রাত গভীর। রাতের আকাশের স্নিগ্ধ বাতাস পায়রার সে ত্বককে বারবার ছুঁয়ে দিচ্ছে। সারাদিনের উত্তপ্ততা থাকলেও এখন ধরণীতে বর্ষণের ছোঁয়া মিলছে। বিছানার পাশে হালান দিয়ে বসা পায়রা স্থির দৃষ্টিতে চেয়ে আছে আরশিলের মুখের পানে। বক্ষ জুড়ে বিষাদের ন্যায় বিষাক্ত যন্ত্রণারা ছড়িয়ে আছে। আরশিলের চক্ষুদয় বন্ধ, নিঃশ্বাসের ওঠানামা অনিয়মিত, মুখের কোণে অদ্ভুত এক টান। হঠাৎই আরশিলের ঠোঁট কেঁপে উঠছে। আপন মনে কিছু একটা বিড়বিড় করতে থাকে। তার দিকে হৃদয় কুচকে যায় পায়রার। কিছুক্ষণ নির্লিপ্ত নয়নে তাকে এগিয়ে যায় আরশিলের নিকট। কর্ণপাত হয় আরশিলের বিড়বিড় করা কণ্ঠস্বর। জুবাইর। পায়রা প্রথমে ভেবেছিল ভুল শুনছে, কিন্তু না, আবারও সেই নাম। এবার আরো স্পষ্ট, আরো ভারী স্বরে বলে ওঠে, জুবাইর, তোকে আমি। নীরবতায় মরে যায় কক্ষ। আর কোনো শব্দ বের হয় না আরশিলের কণ্ঠনালী গড়িয়ে। ভাবনায় পড়ে পায়রা কি বলতে চাইলেও আরশিল আর এই জুবাইরি বাক্যে। আকস্মিক অপর পাশে ফিরে যায় আরশিল। কিছুটা নড়েচড়ে উঠে পায়রা, মনে মনে কিছুটা ভীতও হয়। পুনরায় ভেসে আসে আরশিলের বিড়বিড় কণ্ঠ। পায়রার বুকের ভেতরে থক করে ওঠে। তবে অপর পাশে ফিরে থাকার দরুন শুনতে অসুবিধা হয়। ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। এক পা দুপা করে আরশিলের মুখের কাছে গিয়ে থামে। ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। কান পেতে শোনার চেষ্টা করে আরশিল বিড়বিড় করা বাক্য। হঠাৎই তার দুই হাত শক্ত হয়ে চেপে ধরে বিছানার চাদরে। গলার কাছে সূচ ফোটানোর মতো অনুভব হয়। দুনিয়া যেন আকস্মাৎ দুলে উঠে গাড়ি হাত চেপে লুটিয়ে পড়ে মেঝেতে। নেত্রপলক মিলে ধরে আরশিল। ঘাড় ঘুরিয়ে পায়রার দিকে তাকিয়ে উঠে বসে। মেঝেতে পড়ে থাকা রমণী সযত্নে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। ঘুমন্ত পরে রূপী পায়রার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে থেকে গলায় মুখ ডুবে আরশিল শক্ত একটা চুমু খেয়ে বিড়বিড়ায়, এত কৌতূহল ভালো না প্রাণ, তো সেটুকুই দেখা উচিত যতটুকু আমি দেখাবো। এর থেকে বেশি কিছু দেখা তোমার জন্য মঙ্গলজনক নয়। ভাই, লোকটা নাই, গতরাতে কেউ ওকে খুন করে ফেলেছে। তোফালের কথা শোনা মাত্র জুবাইরের মুখের পেশিগুলো চানচান হয়ে ওঠে। নিস্তব্ধ কক্ষের ভেতরে তার ভারী শ্বাসের আওয়াজ স্পষ্ট।
হয়ে ওঠে মুহূর্তে। ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায় সে। চোখে রক্তিম আগুন, ছোটে একটা বিষাক্ততা, তার কণ্ঠ কর্কশ হয়ে উঠছে। মানে? ভাই, লাশটা কেউ আরশিলের বাড়ির ঝোপের আড়ালে ফেলে গেছে। কেউ দেখেনি কে মরেছে, কিন্তু খবর ছড়িয়ে পড়েছে। আবার পুলিশেরাও টের পেয়ে গেছে। জুবাইর টেবিলের উপর রাখা ছুরিটা হাতে তুলে নেয়। ব্লেজে আলোর প্রতিফলন যেন তার মনের হিংস্রতার প্রতিচ্ছবির মতো জ্বলে ওঠে। প্রতিশোধের দাউ দাউ আগুন জ্বলতে শুরু করে অভ্যন্তরে। ও খেলা শুরু করছে। তোফায়েল আমার লুক মেরেছে, মানে ও বুঝে গেছে আমরা ওর পিছু নিয়েছি। এখন আর দূর থেকে খেলা নয়, এবার ডিরেক্ট আঘাত। ভাই, পুলিশ হামলা দিলে কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে আসে। কাকপক্ষীতেও যেন এই কথা না শুনে। ফোন রেখে ঘুম দে, বাকিটা আমি দেখছি। কল কেটে যায়। কৃত্রিম শীতলতায় মোরা কক্ষে জুবাইর ঘামতে থাকে। শরীর যেন কেউ হাজার খানেক কাটা ফুটিয়ে দিয়েছে। রাগে কপাল রক ফুলে ফেপে উঠেছে। তুই খেলা শুরু করতে চাইছিস, তাই তো? যা শুরু করে দিলাম আজকে আর এই মুহূর্ত থেকে। রজনীতে হওয়া বর্ষণে ধুয়ে মুছে চাকচিক্য রূপ ধারণ করতে ব্যস্ত রাতের হাওয়া বর্ষণের প্রভাবে সকলের আবহাওয়া শীতলতায় মোড়া। জানালার গলিয়ে আসা স্নিগ্ধ বাতাসের ছোঁয়ায় ঘুম হালকা হয়ে আসে পায়রার। নেত্র পল্লব পিটপিট করে উঠে সহসা। নির্জা মিশ্রিত চোখ মেলে তাকাতে নজর পড়ে ঘুমন্ত আশিলকে। পায়রার ছোট্ট দেহটা সম্পূর্ণ আশিলের উপর, আর তার কোমর পেঁচিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন আশিল। সাথে সাথে ঘুম ছুটে গেল পায়রা। স্নিগ্ধ প্রভাতে এমন দৃশ্য দেখে কপোলদয় রক্তিম হয় খানিক। হঠাৎ চোখে ভেসে উঠল একরাশ মুগ্ধতা। বিস্মিত পায়রা ঘুমন্ত আশিলের চেহারা এতটা মায়াময়। চ্যাপ চ্যাপ করে দৃষ্টিতে তাকিয়ে থাকে আশিলের পানে। চোখ দিয়ে অবলা ছেলেটা কিভাবে গেলে কেউ নামে? তুমি চাইলে অন্যভাবে খাওয়ার সুযোগ করে দিতে পারি। আকস্মিক আশিলের বাক্য হকচকিয়ে যায় পায়রা। আশিলকে জেগে থাকতে দেখে বক্ষত স্পন্দন বেড়ে যায় কয়েক গুণ। দেদারসে ছুটতে আরম্ভ করে হৃদস্পন্দন। দ্রুত গতিতে উঠার চেষ্টা করে পায়রা। এর পূর্বেই ছোট্ট দেহটাকে আরো গভীরভাবে টেনে নিল নিজের দেহের কাছাকাছি। নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিত হওয়ায় তোড়জোড় চলছে। পায়রা কথা ঘুরাতে বলে উঠছে, কখন উঠলেন? ছাড়ুন, নিচে যাব। আরো কিছুটা গভীরভাবে কাছে টেনে নেয় আশিল। কিছু ফাঁক নেই। পায়রা হকচকে উঠল। আশিল চোখে চোখ রেখে ডেকে উঠছে, প্রাণ, হুম? আমাকে একটু ভালোবাসবে? বেশি না, খুব সামান্যই। বেশি ভালোবাসা আমার কপালে আমার সয় না প্রাণ। আমি কাউকে ভালোবাসতে চাই না। ভালোবাসলে তারা আমাকে শূন্য করে চলে যায়। পায়রার মন খারাপের মেঘ জমা হয়। আশিল কি লাবণীর কথা বলছে? বলছি তো, সে ছাড়া তো আর কেউ ভালোবাসার মানুষ নেই। আশিলের মন খারাপ করে সরে যেতে চায়। আশিলের ছোট্ট করে ফিজেল হাসি ফুটে উঠছে। পায়রাকে নিজের নিকটে চেনে বাঁকা হাসি ফুটিয়ে বলে উঠল, তোমাকে আমি ভালোবাসবো না, বুঝছো? তোমাকে ভালোবাসে মানেই তোমার বিপদ। বড্ড ছোট তুমি, আগে হরলিক্স খেয়ে বড় হও। মুহূর্তেই পায়রার মুখের আদর পরিবর্তন হয়ে যায়। ভ্রুযুগল কুচকে আশিলের পানে চোখ গরম করে তাকায়। আমাকে পিচ্চি বলবেন না একদম। বিবাহিত মেয়েরা পিচ্চি হয় না। কিছু প্রহর কেটে যায় নীরবতায়। আকস্মিক ভরকে যায় পায়রা। আশিল ঘুরিয়ে পায়রাকে নিজের নিচে নিয়ে আসে। শুকনো ছোপ গিলে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা চালায়। সহসা তার হাত দুটো নিজের এক হাতে মুঠোবন্দি করে আশিল। পায়রার গা টিপে চোখ রাঙিয়ে বলেছে, আমাকে চোখ রাঙাও মেয়ে, চুমু দিয়ে একদম কানা করে দেব। আশিলের কথা কর্ণপাত হতে চমকায় পায়রা। পরক্ষণে আশিল তাকে চোখ রাঙিয়েছে ভাবতে চোখ খুদায় ছলছল করে উঠে। প্রচুর রকম অভিমান জমা হয় মন কুঠুরিতে। নিজেকে ছাড়াতে চাইলে সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় আশিল। উষ্ঠ গুলিয়ে হাসি বেরিয়ে আসতে চাইল, তবুও নিজেকে গম্ভীর রাখে। শুধু শুধু কি পিচ্ছি বলি? কিছু হলেই বাচ্চাদের মতো ফ্যাচ ফ্যাচ করো। নিমিষে ছ্যাদ করে উঠে পায়রা নিমিষেই কামড় বসিয়ে দিল আশিলের বক্ষ মাঝে। অতিশয় বিস্ময় জড়ীভূত হয়ে আশিল তো কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরক্ষণে তীব্র ব্যথায় পায়রাকে ছাড়িয়ে নেয়। শোয়া থেকে উঠে বসে কামড় দেওয়া জায়গা হাত
ঘষে সুকুচকে পাড়ার দিকে দৃষ্টি দেয়। নিজের কাজে নিজে কিংকর্তব্য বিমূঢ় পাড়া। মাত্র কি করেছে ভাবতে গলা শুকিয়ে আসে। শ্রবণ শক্তিতে এসে বাড়ি খায় আরশিলের তীক্ষ্ণ কণ্ঠ। তুমি যে আমাকে বুকে কামড়ালে, এবার তোমার বুকে আমি কামড়ালে তোমার কেমন লাগবে? পায়রা স্তব্ধ নির্বাক। আশির কি বলছে ভেবে বলছে তো। পায়রা হৃদস্পন্দনের গতি হারিয়ে অস্বাভাবিক কর্ণদয় ছাঁচা করে উঠে লজ্জায়। আকস্মাৎ আশিরকে এগিয়ে আসতে দেখে ভরকে যায়। হকচকে উঠে দাঁড়িয়ে ছুট লাগায় ওয়াশরুমের পানে। ছুটতে ছুটতে চিল্লিয়ে ওঠে। আল্লাহ বাঁচাও। আশির ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে যায়। পায়রার বাচ্চামো স্বভাবটা তার মন্দ লাগে না, উল্টো এই স্বভাবটা তার পছন্দ। কিন্তু মেয়েটা শান্তশিষ্ট হয়ে থাকে সব সময়। এসব ভেবে পুনরায় হাসি খেলে যায়। হঠাৎ কিছু একটা লক্ষ্য করতে চোয়াল শক্ত হয়ে আসে তার। চক্ষুটা ধীরে ধীরে রক্তিম হতে শুরু করে। জ্বলন্ত সিগারেটের ধোঁয়ার কুঞ্জরি মিশে যাচ্ছে বাতাসের সাথে। সিগারেটের শেষাংশ পুড়ে দিয়ে আঙুলকে পোড়াতে ব্যস্ত, সেদিকে নজর নেই জুবায়েরের। মনে মনে কষে চলছে নানান ছক। কিভাবে শেষ করা যায় মির্জা পরিবারকে, সেই চিন্তায় মগ্ন হয়ে আছে সে। হঠাৎ টেবিলের উপর থাকা মুঠোফোনটা সশব্দে বেজে ওঠে। বিরক্তিকর দৃষ্টিতে সেদিকে তাকে ফোনটা হাতে তুলে নেয়। মোবাইল স্ক্রিনে ভেসে ওঠার নাম্বারটা দেখতে সহসা কপালের রগগুলো ফুলে ওঠে। রিসিভ করে কানে নিতেই ভেসে আসে তেজি নারী কণ্ঠ। আমার বাড়িতে নজর রাখার জন্য আমি আছি, বাড়তি কাউকে লাগবে না। বারবার বলা আমি পছন্দ করি না। সো একবার করা ভুল যেন দ্বিতীয়বার না হয়। মির্জা বাড়িতে আর কোনো লোক নজর রাখলে পরিণতি কিন্তু খারাপ হবে। সাথে সাথে কলটা কেটে যায়। জুবায়ের আর ধরে রাখতে পারে না রাগটুকু। হাতে থাকা মোবাইলটা সজোরে ছুঁড়ে মারে দেয়ালে। মাথার চুল খামচে ধরে চেঁচিয়ে ওঠে। বুড়ির বাচ্চা বুড়ি, তুই আমার জীবনের শান্তি শেষ করে দিচ্ছিস। তোর জীবন যদি নরক না বানাই, আমার নামও জুবাইর না। রাগে মাথা দপদপ করছে। জুবাইয়ের পাশে থাকা টেবিলটা উল্টে ফেলে দেয়। কিছুতেই যেন রাগ কন্ট্রোল করতে পারছে না। ড্রয়ার থেকে অন্য ফোন নিয়ে কল লাগায় একই নাম্বারে। রিসিভ হতে রাগী স্বরে বলে ওঠে, কান খুলে শুনে রাখুন, আমি আর আপনার হয়ে কোনো কাজই করব না। এখন যা হবে সরাসরি। আপনি নামক কাঁটা এর মাঝে আসলে কাঁটা উপড়াতেও আমি দুবার ভাববো না, বলে রাখলাম। ফোনের ওপাশ থেকে কয়েক সেকেন্ডের নীরবতা। শুধু শোনা যায় গভীর নিঃশ্বাসের শব্দ। তারপরেই নারী কণ্ঠটা আবারও ভেসে আসে। জুবায়ের, তোমার সাহসটা বেড়ে গেছে বুঝি? জুবাইয়ের বুকের ভেতর রাগের জন্ম হয়। সে কিছু বলার আগেই অপর প্রান্তের কণ্ঠটা আবারও বলে ওঠে, তুমি যদি ভাবো মির্জা পরিবার শেষ হবে তোমার হাতে, তাহলে তুমি এখনো আমার খেলার নিয়ম বোঝোনি। তোমার প্রতিটা পদক্ষেপ আমি জানি। জুবায়ের, আমার সাথে গেম খেলতে আসলে 10 বার ভাববে। কল কেটে যায়। রাগে ফেটে পড়ে জুবায়ের। ঘরে থাকা আসবাবপত্রগুলো ছুঁড়ে ফেলতে শুরু করে একে একে। অপরদিকে মহিলাটি ডায়াল করে আরেক ব্যক্তির নাম্বারে। তোফায়েল কান থেকে ফোন নামে রক্ত চক্ষু দয় বুলায় ফোনের স্ক্রিনে। পরক্ষণে ফোন কানে নিয়ে জিজ্ঞেস করে, কে আপনি? আমি সে যে তোমার ভাগ্য লিখতে পারে। তোফায়েল হকচকে যায়। এবার বুঝতে পারে কে সে। তবে তাকে কেন কল করলো হঠাৎ? ভাবনার মাঝে কানে এসে বাড়ি খায়। আমি জানি তুমি অবাক হচ্ছ, কিন্তু অবাক হয়ে বসে থাকলে হবে না। তোমার জন্য একটা প্রস্তাব আছে। কিসের প্রস্তাব? অপর পাশে কণ্ঠটা আরো কিছুটা নিচু হলো। তুমি যদি আজ রাতেই আরশিল মির্জার তোমার সাথে সাঙ্গপাঙ্গদের শেষ করে দাও, তাহলে জুবাইয়ের ভাগ্যের পুরো টাকাটা তুমি পাবে। আমি নিজের হাতে পাঠাবো। জুবাইয়ের এখন আমার কাজে লাগছে না। তোফায়েল নিঃশ্বাস আটকে যায় মুহূর্তেই, সাথে চমকায়ও কিছুটা। কণ্ঠটা মানে জুবায়েরকে বাদ দিয়ে আপনি আমাকে কেন এগুলো করার কথা বলছেন? কিন্তু আমি তো ওর সাথে। এবার নিশ্চুপ হয়ে যায়। তোফায়েল অপেক্ষা করে অপর পাশ থেকে কিছু শোনার। অপর পাশে রমণী শীতল কণ্ঠে বলে উঠছেন, আমি কাউকে নিয়ে কাজ করি ততক্ষণ যতক্ষণ সে কাজে লাগে। জুবাইয়ের তার সময় শেষ করে ফেলেছে। তুমি এখন চাইলে তার জায়গাটা নিতে পারো। তোমাকে আমি কোটি টাকা দিব, তুমি শুধু আমার কাজটা করে দিবে। ব্যাস এইটুকুই। মূর্তি নেত্রযুগ চকচক আকার ধারণ করে। তোফায়েলের লোভের তাড়নায়
ঠিক ভুল বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। আপনার কাজ হয়ে যাবে ম্যাম, শুধু টাকাটা নিশ্চিত করুন। 10 মিনিটের মধ্যে 10 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। শুধু কাজটা ঠিকঠাকভাবে করো। তবে মনে রেখো, জুবাইয়ের কানে যেন ওইসব না যায়। গেলে কিন্তু পরিণতি খুব ভালো হবে বলে মনে হয় না। রাখছি। তোফার কিছুক্ষণ ফ্যাল করে ফোনের দিকে তাকিয়ে রইল। আকস্মিক ব্যাংক থেকে মেসেজ আসতেই চোখগুলো চকচক করে উঠে, খুশিতে আত্মহারা হয়ে আপন মনে আওড়ায়। টাকাটা যখন হাতে, তখন মনুষ্যত্ব রাখলে লাভ কি?